উনি আমার বাবা। তুমি কেবল একজন লোক যে উনি মারা না যাওয়া পর্যন্ত উনার দেখাশোনা করছো। উনি আমাকে থেকে যেতে বলেছেন। আর উনি চলে গেলে তুমি চলে যাবে। ওটা তোমার পরিবার ছিল না যে তুমি ধরে রাখবে। গাড়ি অপেক্ষা করছে, মিশেল। আমাদের ফ্লাইট আছে। এর বেশি কিছুর যোগ্য উনি ছিলেনও না। যে নারী ১৬ বছরের বিবাহিত জীবনকে একটি তুচ্ছ কথায় উড়িয়ে দিলেন, তিনি জানতেনই না যে তিনি অনেক দেরি করে ফেলেছেন। রোশেল নিশ্চিত মনে দরজা দিয়ে বেরিয়ে গেলেন যে তার বাবা মারা গেলে তিনি সবকিছুর উত্তরাধিকারী হবেন এবং এক সপ্তাহ শেষ হওয়ার আগেই তা বিক্রি করে দেবেন। তিনি প্রতিটি ক্লিনিক, প্রতিটি ভবনের মূল্য হিসেব করেছিলেন, কিন্তু যে মানুষটিকে তিনি ফেলে রেখে যাচ্ছেন তার মূল্য তিনি একবারও ভাবেননি। একজন মুমূর্ষু মানুষ কি প্রমাণ রেখে যেতে পারেন যখন তিনি জানেন তার মেয়ে তার সারা জীবনের কাজ নিয়ে কি করতে যাচ্ছে? যদি আনুগত্য, ত্যাগ এবং যারা নিঃশব্দে সবকিছু আগলে রাখে তাদের গল্প আপনার ভালো লাগে, তবে সাবস্ক্রাইব করুন। সামনে আরও অনেক কিছু আসছে। বাড়ির ভেতর কেউ মৃত্যু পথযাত্রী হলে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। এটি শূন্যতা নয়, এটি এক ভার। প্রতিটি ঘর একে ভিন্নভাবে ধারণ করে। রান্নাঘর এটিকে ধরে রাখে না খাওয়া খাবারের গন্ধে। হলের করিডোর এটিকে ধরে রাখে মধ্যরাতের পর জ্বলে থাকা আলোয়, কারণ কেউ তা নেভাতে ভুলে গেছে বা নেভানোর সাহস পায়নি। ওয়াল্টার বেনেটের সেবা করার সময় আমি সেই নিস্তব্ধতার ধরন বুঝে ফেলেছিলাম। এবং আমি বুঝেছিলাম যে এটি পূরণ করার বা ঠিক করার মতো কিছু নয়। এটি ছিল কেবল সময়ের অনিবার্য কিছুর দিকে ধীরগতির শব্দ, আর একজন মানুষের সবচেয়ে সৎ কাজ ছিল সেই মুহূর্তটিতে উপস্থিত থাকা। আমি ১৬ বছর ধরে রোশেলের সাথে বিবাহিত ছিলাম। সত্যি কিছু গড়ে তোলার জন্য যথেষ্ট সময়, অন্তত এমন কিছু যা বাইরে থেকে বাস্তব মনে হতো। আটলান্টায় একটি ভাগ করে নেওয়া জীবন। এমন এক বিবাহ যা অভাবের বছরগুলোতেও টিকে ছিল, যখন আমি জরুরি বিভাগে রাতের শিফটে কাজ করতাম এবং সে সপ্তাহে ৩ রাত ক্লাস করত, এমন এক সময়সূচিতে যে আমাদের দেখা হতো কেবল দরজার মুখে, টেবিলে মুখোমুখি বসার চেয়ে। আমি সেই বছরগুলোর জন্য কোনো আক্ষেপ করিনি। আমি তখন বুঝতাম, যেমনটা আজও বুঝি, যে কিছু গড়তে সময়ের প্রয়োজন হয় এবং ত্যাগের অসম বণ্টন থাকে, আর যে মানুষটি কিছুদিন বেশি দায়ভার বহন করে তার জন্য হিসাব মেলানোর কোনো খতিয়ান থাকে না। আপনি এটা করেন কারণ আপনি যা গড়ে তুলছেন তা গুরুত্বপূর্ণ, কারণ মানুষটি গুরুত্বপূর্ণ। আমি তখন যা আপনাকে বলতে পারিনি, যা আমি রোশেলকে তার কাঙ্ক্ষিত নারী হয়ে উঠতে দেখে ধীরে ধীরে বুঝেছিলাম, তা হলো আমি যে মানুষটিকে বিয়ে করেছিলাম আর যে মানুষটিতে সে রূপান্তরিত হচ্ছিল, তারা একই ব্যক্তি ছিল না। পরিবর্তন একদিনে আসেনি, এটা ধাপে ধাপে এসেছিল, যা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। আমার মনে পড়ে তার সেই রূপটির কথা, যে আমার খারাপ শিফটে হাসপাতালের ব্রেক রুমে খাবার নিয়ে আসত, যে রবিবারের বিকেলে বাবার সাথে বসে সেই পুরনো গানগুলো গাইত, যেগুলোর কথা সে জানে না বলে দাবি করত। সেই নারীটি সত্যিকারের ছিল। আমি তা নিয়ে নিশ্চিত ছিলাম। তার সাথে যা ঘটেছিল তা আমার জানা যে কোনো শব্দের চেয়েও জটিল। প্রতিটি নতুন পদবি পাওয়ার সাথে এটি এসেছিল। প্রতিটা বছর ট্রিস্টান তাকে বলতো যে সে আরও বড় কিছুর যোগ্য। প্রতিদিন সকালে সে আমাদের গড়ে তোলা জীবনের দিকে তাকা, তার ভাবত এটা যথেষ্ট নয়। সে যা হয়ে উঠেছিল তাকে আমি ঘৃণা করতাম না, আমি শুধু তাকে মনে করার নীরব বেদনাটুকু বয়ে বেরিয়েছি। ওয়াল্টার বেনেট আমাকে সহজে বিশ্বাস করেননি। তা ছিল যুক্তিসঙ্গত। তিনি ৩ দশক ধরে তার স্ত্রী মার্গারেট হোলোওয়ের সাথে বেনেট কমিউনিটি কেয়ার গড়ে তুলেছিলেন এবং বিয়ের আগে থেকেই তিনি একে এমন সতর্কতার সাথে আগলে রেখেছিলেন যে তিনি বুঝতেন আপনার সবচেয়ে প্রিয় জিনিসগুলো কাছের মানুষের কাছেই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যখন রেল আমাকে প্রথম বাড়িতে নিয়ে গিয়েছিল, ওয়াল্টার আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন কোনো মানুষ এমন কিছুর দিকে তাকায় যার কাঠামো সম্পর্কে সে নিশ্চিত নয়, বোঝার চেষ্টা করছিল চাপের মুখে দুর্বলতার প্রথম লক্ষণ কোথায়। আমি বিষয়টিকে ব্যক্তিগতভাবে নিইনি। আমি সময়কে সেই কাজ করতে দিয়েছিলাম যা তর্ক দিয়ে সম্ভব ছিল না। বিশ্বাস নীরবেই এসেছিল, যেমনটা সাধারণত আসে। কোনো অঙ্গভঙ্গি বা ঘোষণার মাধ্যমে নয়, বরং সাধারণ কিছু মুহূর্তের সমষ্টি থেকে যা প্রমাণের রূপ নিয়েছিল। সেই সময়, যখন আমি ঝড়ের রাতে ২ ঘন্টা গাড়ি চালিয়ে তার ক্লিনিকের একটি নষ্ট এইচভিএসি ইউনিট ঠিক করতে গিয়েছিলাম, কারণ রক্ষণাবেক্ষণ কর্মীরা অন্য কাউকে পায়নি। সেই সন্ধ্যাগুলো যখন র্যাচেল কাজের প্রয়োজনে বাইরে থাকত আর আমি তার সাথে বসে মার্গারেটের কথা, ক্লিনিকের শুরুর বছরগুলোর কথা এবং সুস্থ হওয়ার পর ফিরে আসা রোগীদের স্বেচ্ছাসেবক হওয়ার গল্প শুনতাম। ওয়াল্টার আমাকে এমন সব কথা বলতে শুরু করলেন যা তিনি অন্য কাউকে বলেননি। আমি বিশেষ বলে নয়, বরং আমি ধারাবাহিক ছিলাম বলে, আর ধারাবাহিকতাকেই তিনি মানুষের সবচেয়ে সম্মানজনক গুণ মনে করতেন। এমনই এক সন্ধ্যার সময় তিনি মার্গারেটের বিয়ের আগের নাম হোলোওয়ে এর কথা বলেছিলেন, আর তার বলার ভঙ্গি থেকেই বুঝেছিলাম নামটি তিনি খুব কাছের মনে করতেন, এমন এক নাম যা তার জীবনের সবচেয়ে গর্বের অংশ। মিশেলের সাফল্য ছিল বাস্তব,
আর আমি তা নিয়ে গর্বিত ছিলাম। সে কঠোর পরিশ্রমের মাধ্যমে এমবিএ ডিগ্রি অর্জন করেছিল এবং বেনেট কমিউনিটি কেয়ারকে একটি স্থানীয় প্রতিষ্ঠান থেকে আঞ্চলিক ও পেশাদার ব্যবস্থাপনায় রূপান্তর করেছিল। কিন্তু সেই রূপান্তরের কোনো এক পর্যায়ে ক্লিনিকগুলো তার বাবার জীবনের কর্ম না হয়ে এমন সম্পদে পরিণত হলো যা থেকে মুনাফা বাড়ানোই ছিল তার মূল দায়িত্ব। আমি সবকিছু ঘটতে দেখেছি এবং কিছুই বলিনি, আংশিকভাবে কারণ আমি জানতাম না কিভাবে, আর আংশিকভাবে কারণ আমি নিজেকেই বুঝিয়েছিলাম যে আমি যা দেখছি তাতে ভুল করছি। আমি ভুল ছিলাম না। ট্রিস্টান কোল প্রায় 2 বছর ধরে রোশেলের আশেপাশেই ছিল। তার আগে আমি বুঝতেই পারিনি সে তার কাছে কি ছিল। সে ছিল একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিষ্ঠাতা, আর পুরুষরা যেমন বছরের পর বছর টাকার লোভে নিজেকে উপস্থাপন করতে করতে মার্জিত হয়ে ওঠে, সে ছিল ঠিক তেমনই মার্জিত। এবং সে বেনেট কমিউনিটি কেয়ারের সম্পত্তির অবস্থানকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করেছিল, যাতে যে কোনো কার্যকর উপায়ে তা হাতিয়ে নেওয়া যায়। আর সেই উপায়টা ছিল, শেষ পর্যন্ত দেখা গেল, আমার স্ত্রী। ওয়াল্টারের রোগ নির্ণয়ের পর যখন জানা গেল অগ্নাশয়ের ক্যান্সারের শেষ পর্যায়ে, তখন সেই খবরটি এমনভাবে এল যেন তার সাথে একটি অলিখিত সময়সীমা আগেই জুড়ে দেওয়া ছিল। রোশেলের প্রতিক্রিয়া ছিল পরিস্থিতিটিকে সেভাবে সামলানো যেভাবে সে সবকিছু সামলায়, দূর থেকে দক্ষতার সাথে, এই ধরে নিয়ে যে শারীরিক উপস্থিতি প্রয়োজন এমন অংশগুলো অন্য কেউ সামলে নেবে। সে বলেছিল সে তার ভ্রমণের সময়সূচি কমিয়ে আনবে। সে কথাটা সেভাবে বলেছিল যেভাবে মানুষ এমন কথা বলে যা তারা আগেই ঠিক করে রেখেছে যে তারা করবে না। আমি তার সাথে কোনো আলোচনা ছাড়াই আপাতত ওয়ার্কশপটি বন্ধ করে দিলাম। আমি 12 বছর ধরে সেই জায়গাটি গড়ে তুলেছিলাম। সরঞ্জামগুলো এক এক করে সংগ্রহ করেছিলাম। হাসপাতালের প্রকিউরমেন্ট অফিসের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলাম নির্ভরযোগ্যতা এবং ন্যায্য দামের মাধ্যমে। এমন একটি ছোট দল ছিল যারা কাজটা এত ভালো জানত যে আমি তাদের পুরোপুরি বিশ্বাস করতাম। সেটাকে থামিয়ে দেওয়া কোনো ছোটখাটো বিষয় ছিল না। কিন্তু ওয়াল্টার এমন অবস্থায় ছিল যে তার বাড়িতে সার্বক্ষণিক কাউকে প্রয়োজন ছিল, শুধু কেউ এসে দেখে যাবে সেটা যথেষ্ট ছিল না। আর রোশেল সেই ব্যক্তিটি হতে যাচ্ছিল না। আমি সহজভাবেই সেটা করেছিলাম কারণ সেটা করা প্রয়োজন ছিল এবং আমি তা করার জন্য উপলব্ধ ছিলাম। যেদিন রোশেল আমাকে বলেছিল সে মালদ্বীপ যাচ্ছে, সেদিন আমি বুঝিনি যে আসলে কি ঘটছে। সেই বোধটা মাসের পর মাস ধরে তৈরি হচ্ছিল, কিন্তু সেদিনই আমি আর কোনো অজুহাত দিয়ে নিজেকে বোঝাতে পারছিলাম না। তার প্যালিয়েটিভ কেয়ার টিম সবচেয়ে আশাবাদী হিসেবে বলেছিল যে ওয়াল্টারের হাতে বড়জোর 8 থেকে 10 সপ্তাহ সময় আছে। আমি তাকে অনুরোধ করেছিলাম অন্তত তার বাবার জন্মদিন পর্যন্ত থাকার জন্য, যা 11 দিন দূরে ছিল। সে বলেছিল ওয়াল্টারের কাছে নার্স আছে, আমি আছি, তার যা যা প্রয়োজন সবই আছে। অনির্দিষ্টকালের জন্য শব্দটি এমনভাবে এল যেন আমি যা চাইছি তা অযৌক্তিক। সে চলে যাওয়ার আগে আমাকে যেটা বলেনি তা হল, সে ক্লিনিকের রক্ষণাবেক্ষণ তহবিল থেকে $8,50,000 তুলে নিয়েছিল। আমি এটা জানতে পারি ফান্ড অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে, যে ফোন করে ঘাটতির কথা জানতে চেয়েছিল, যা ক্লিনিকের ওষুধ কেনা এবং বেতন দেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করছিল। যখন আমি রোশেলের সাথে যোগাযোগ করলাম, সে খুব সংক্ষিপ্ত এবং ক্ষমাহীন ছিল। টাকাটা ছিল একটি বিনিয়োগ। সে বলেছিল সে ফিরে এসে সব ঠিক করে দেবে। ঠিক তখনই সে আমাকে ট্রিস্টানের কথা বলেছিল, স্বীকারোক্তি হিসেবে নয়, তথ্য হিসেবে। সে বলেছিল যে আমাদের বিয়েটা আর টিকছে না এবং অনেকদিন ধরেই এমনটা চলছিল, তাই সে ডিভোর্সের আবেদন করতে চায়। পরদিন সকালে সে ডিভোর্সের কাগজগুলো পাঠিয়েছিল, সাথে একটা চিরকুট লিখেছিল যে আমি তার বাবার দেখাশোনার জন্য বাড়িতে থাকতে পারব, কিন্তু ওয়াল্টার মারা যাওয়ার পর আমাকে বাসা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওয়াল্টার তার ঘরের খোলা দরজা দিয়ে আমাদের কথোপকথনের শেষ অংশটুকু শুনে ফেলেছিল। সে আমাকে সরাসরি কিছু বলেনি, বরং পরদিন সন্ধ্যায় সে আমাকে বলল যে তার আইনজীবীর সাথে দেখা করা প্রয়োজন। এটা এমন একটা কাজ যা তার আগেই করা উচিত ছিল এবং সে চায় আমি সেই সময় উপস্থিত থাকি। আমি তাকে বললাম আমার জন্য তার কোনো কিছু করার প্রয়োজন নেই। সে বলল এটা আমার জন্য নয়, এটা তার রোগী, তার কর্মী এবং মার্গারেটকে দেওয়া সেই প্রতিশ্রুতির জন্য যা তারা প্রথম ক্লিনিক খোলার সময় করেছিল, যে টাকা বা বীমা ছাড়া যারা আসবে, ক্লিনিকের দরজা খোলা থাকা পর্যন্ত তাদের কখনোই ফিরিয়ে দেওয়া হবে না। 3 দিন পর আইনজীবী এলেন, সাথে এলেন ওয়াল্টারের চিকিৎসক এবং 2 জন নিরপেক্ষ সাক্ষী। ওয়াল্টার তার সম্পত্তি, তার উদ্দেশ্য এবং সে যেসব আইনি পদক্ষেপ নিচ্ছিল, সেই বিষয়ে তাদের করা প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিল। সে ছিল স্পষ্টভাষী, সচেতন এবং তার কথায় অটল। সে সেদিন বিকেলে 2টি কাজ করল। প্রথমটি ছিল বেনেট কমিউনিটি কেয়ারের 51% ভোটিং শেয়ার বেনেট লিগ্যাসি ট্রাস্ট এ হস্তান্তর করা, যা রাজ্য আইনে নিবন্ধিত একটি স্থায়ী কমিউনিটি ট্রাস্ট এবং যা সাধারণ উত্তরাধিকার প্রক্রিয়ার মাধ্যমে বিলুপ্ত, পরিবর্তন বা চ্যালেঞ্জ করা সম্ভব নয়। হস্তান্তরটি জীবিত পক্ষদের মধ্যে একটি আইনি কাজ হিসেবে সম্পন্ন হয়েছিল, উত্তরাধিকার হিসেবে নয়, যার মানে হল তার উইলের সাথে এর কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় পদক্ষেপটি ছিল তার এস্টেট নথিতে একটি সংশোধনী আনা, যেখানে আমাকে সেই ট্রাস্টের প্রশাসক হিসেবে মনোনীত করা হয়, একটি নির্দিষ্ট বেতন এবং স্পষ্ট দায়িত্ব সহ, যাতে ক্লিনিকের সেবামূলক মিশন বজায় থাকে, রোগীর সুবিধা কমে এমন কোনো বিক্রয় বা রূপান্তর রোধ করা যায় এবং প্রতি বছর একটি স্বাধীন তদারকি বোর্ডের কাছে প্রতিবেদন দেওয়া যায়। আইনজীবী চলে যাওয়ার আগে ওয়াল্টার চিকিৎসককে একটি ভিডিও বিবৃতি রেকর্ড করতে অনুরোধ করল। সে 22 মিনিট ধরে ক্যামেরার সামনে সব প্রশ্নের উত্তর দিল,
তার স্মৃতিশক্তি, যুক্তি এবং সুচিন্তিত সিদ্ধান্তের প্রমাণ দিয়ে। তারপর সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সে তার মেয়ের জন্য একটি বার্তা রেখে যেতে চায় যে যদি সে তার নেওয়া পদক্ষেপকে চ্যালেঞ্জ করে তবে এইভিডিওটি হবে আদালতের প্রথম দেখার বিষয়। সে আইনজীবীকে নির্দেশ দিল এটি সিলগালা করে রাখতে এবং একমাত্র তখনই প্রকাশ করতে যদি উইলটি আদালতে চ্যালেঞ্জ করা হয়, আর সেটিও কোনো পারিবারিক সদস্যের মাধ্যমে নয়, বরং একজন নিরপেক্ষ আইনি পরামর্শদাতার মাধ্যমে। সে বলল সে আশা করে যে এটি যেন কখনোই খোলার প্রয়োজন না পড়ে। সবাই চলে যাওয়ার পর ওয়াল্টার আর আমি বাড়ির পেছনের ছোট ঘরটিতে বসেছিলাম। সে বলেছিল, প্রিয় কেউ যখন নিজের ক্ষতি করে এমন কোনো সিদ্ধান্ত নেয় তখন তাকে দেখাটা সবচেয়ে কঠিন, কারণ আপনি তার হয়ে সেই ভুল শুধরে দিতে পারেন না। আপনি শুধু এটুকুই ঠিক করতে পারেন যে সেই ধ্বংসস্তূপের কতটুকু আপনি বয়ে বেড়াতে রাজি আছেন। আমি তাকে জিজ্ঞেস করিনি যে সে কি বোঝাতে চেয়েছে, আমি তা আগেই জানতাম। পরবর্তী কয়েক সপ্তাহে ওয়াল্টারের দুটি অনুরোধ ছিল। প্রথমটি ছিল আমি যেন তার পক্ষ থেকে রোশেলের সাথে যোগাযোগ না করি, তাকে বাড়ি ফিরে আসতে বলে কোনো ফোন করা যাবে না, বিবেকের দোহাই দিয়ে কোনো বার্তা পাঠানো যাবে না। সে বলেছিল যদি সে ফিরে আসে তবে সে চায় তা যেন তার নিজের সিদ্ধান্তে হয়, কারোর চাপে পড়ে নয়। দ্বিতীয় অনুরোধটি ছিল ওয়াল্টারের শরীরে শক্তি থাকলে আমরা যেন ক্লিনিকগুলোতে যাওয়া চালিয়ে যাই। সে যতদিন সম্ভব সেগুলো দেখতে চেয়েছিল এবং সে এমন কারো সাথে যেতে চেয়েছিল যে এগুলোর উদ্দেশ্য বোঝে। শেষ 3 সপ্তাহে আমরা দুবার গিয়েছিলাম। প্রথমবার গিয়েছিলাম দক্ষিণ পশ্চিম আটলান্টার মূল ক্লিনিকে, যেটি ওয়াল্টার ও মার্গারেট 90-এর দশকে একটি পুরনো দোকানঘরে শুরু করেছিলেন। সেখানে ছিল সেকেন্ড হ্যান্ড পরীক্ষার টেবিল আর একটি ওয়েটিং রুম যেখানে গাদাগাদি করে 12 জন বসতে পারত। সেখানের কর্মীরা ওয়াল্টারকে দশকের পর দশক ধরে চিনত। তারা তাকে তার নাম ধরে ডাকত, যা সে সবসময় চেয়েছিল, আর তারা কোনোরকম কৃত্রিম দুঃখ প্রকাশ ছাড়াই তাকে স্বাগত জানাত। সে ব্রেক রুমে প্রায় 1 ঘন্টা বসে নার্সদের সাথে কাজের চাপ এবং 80-র কোঠায় থাকা এক রোগীকে নিয়ে কথা বলেছিল, যে গত 3 বছর ধরে প্রতি মাসে আসত এবং সম্প্রতি ধন্যবাদ জানানোর অন্য উপায় না পেয়ে নিজের বাগানের সবজি নিয়ে আসত। ফেরার পথে ওয়াল্টার খুব একটা কথা বলেনি। সে গাড়ির যাত্রী আসনে বসে শহর দেখছিল এবং একসময় বলল যে ওই সবজি নিয়ে আসা ভদ্রমহিলাই কারণ যার জন্য সে কখনো ক্লিনিকগুলো বিক্রি করতে পারেনি। তাদের লক্ষ্য বা ঐতিহ্যের জন্য নয়, বরং তার এবং তার মতো আরও হাজারো মানুষের জন্য যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি প্রতি সন্ধ্যায় রোশেলকে একটি করে বার্তা পাঠাতাম, যেমনটা সে চলে যাওয়ার পর থেকে পাঠাচ্ছিলাম। আমি সেগুলাকে তথ্যবহুল রাখতাম, ওয়াল্টার কেমন ঘুমিয়েছে, কি খেয়েছে, তার ব্যথা নিয়ন্ত্রণে আছে কিনা। সে বার্তাগুলো পড়ত, ডেলিভারি রিসিট থেকে তা নিশ্চিতও হতো, কিন্তু কোনো উত্তর দিত না। আমি একে এমন একজনের আচরণ হিসেবে ধরে নিয়েছিলাম যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং ভয় পায় যে কোনো ধরনের সাড়া দিলে তা জটিল হয়ে যাবে। ওয়াল্টার তার মৃত্যুর 12 দিন আগে এক বৃহস্পতিবার বিকেলে তার জন্য একটি অডিও বার্তা রেকর্ড করেছিল। সে যখন এটি রেকর্ড করছিল আমি ঘরে ছিলাম না, তবে পরে সে আমাকে তার ফোনটি দিয়ে বলেছিল ফাইলটি যেন পাঠিয়ে দিই। আমি না শুনেই তা পাঠিয়ে দিয়েছিলাম। তিনি তার মেয়েকে যা বলতে চেয়েছিলেন তা কেবল তাদের নিজেদের মধ্যেই ছিল। আমি পরে রোয়েলের কাছ থেকেই উইল পড়ার সময় জেনেছিলাম যে তৃষ্টানের সাথে এক ডিনার পার্টির রাতে সে রেকর্ডিংটি শুনেছিল। সে 40 মিনিট ধরে সেটি শুনেছিল। সে ফোন করেনি, সে কোনো ফ্লাইটের টিকিটও কাটেনি। ওয়াল্টার সেই রেকর্ডিংয়ে তাকে বলেছিলেন যে সে যদি তার উত্তরাধিকারী না হয়ে বরং মেয়ে হিসেবে তার কাছে ফিরে আসতে চায় তবে তার জন্য দরজা তখনও খোলা ছিল। সে সেই পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল। রবিবার সকাল 6টার আগে, যখন তার ঘরের পূর্বমুখী জানালা দিয়ে ভোরের আলো আসতে শুরু করেছিল, তখন তিনি মারা যান। আমি তার হাত ধরে ছিলাম। হোস্পিস নার্স তখন উপস্থিত ছিলেন। তার আগের সন্ধ্যায়, যখন তিনি মাঝে মধ্যে সচেতন ছিলেন, তখন বলা শেষ কথাগুলো আমার উদ্দেশ্যেই ছিল। তিনি বলেছিলেন, আমাকে একা মরতে না দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। 20 মিনিট পর আমি রোয়েলকে ফোন করেছিলাম। আমি তাকে যা জানিয়েছি তার জন্য কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই তার প্রথম প্রশ্ন ছিল তার বাবা মারা যাওয়ার আগে অন্য কোনো বাড়তি দলিলে স্বাক্ষর করেছিলেন কিনা। আমি তাকে বললাম যে তিনি তার সব কাজ গুছিয়ে রেখে গেছেন এবং উইল পড়ার সময় সবকিছু ব্যাখ্যা করা হবে। সে 2 দিন পর তৃষ্টান এবং 2 জন আইনজীবীকে নিয়ে এসেছিল। শেষকৃত্যে এমন সব মানুষ এসেছিল যাদের আমি আগে কখনো দেখিনি। 15 বছর আগের ক্লিনিকের প্রাক্তন রোগী ও কর্মীরা এসেছিল। কমিউনিটি বোর্ডের সদস্যরা, একজন অবসরপ্রাপ্ত বিচারক যিনি ওয়াল্টারের সাথে স্বাস্থ্যসেবা বিষয়ক এক কমিটিতে কাজ করেছিলেন। তার কাজের সূত্রে তাকে যারা চিনতেন তারাই বক্তৃতা দিয়েছিলেন। রোশেল সামনের সারিতে বসে শোক প্রকাশ করছিল, যেন সে শোক অনুভব করছে না, বরং শোকের অভিনয় করছে। পরের দিন বিকেলে উইল পড়ার সময় নির্ধারিত ছিল। আইনজীবী ওয়াল্টারের মৃত্যুর আগে নেওয়া 2টি আইনি পদক্ষেপ ব্যাখ্যা করলেন। ট্রাস্ট ট্রান্সফারটি জীবিত ব্যক্তিদের মধ্যে লেনদেন হিসেবে সম্পন্ন হয়েছে, তাই তা এস্টেট বা উইল সংশোধনী, যেখানে আমাকে প্রশাসক করা হয়েছে, তার আওতার বাইরে। রোশেল ওয়াল্টারের ব্যক্তিগত এস্টেটের অবশিষ্টাংশ, পারিবারিক বাড়ি, ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং কোম্পানির 24% নন ভোটিং শেয়ার পেল।
বাকি শেয়ারগুলো দীর্ঘদিনের কর্মচারী এবং মার্গারেটের নামে ওয়াল্টারের গড়া রোগীর কল্যাণ তহবিলের মধ্যে বিতরণ করা হয়। এরপর যে নীরবতা নেমে এল তা আমার ছাড়া বাকি সবার জন্যই অস্বস্তিকর ছিল। রোশেল বলল যে আমি তার বাবাকে ম্যানিপুলেট করেছি। সে আইনজীবীর দিকে না তাকিয়ে সরাসরি আমার দিকে তাকিয়ে কথাটি বলেছিল। সে বলল, আমি তার অসুস্থতার সুযোগ নিয়ে তার আস্থাভাজন হয়েছি এবং সেই সুযোগ কাজে লাগিয়ে একটি আইনি বন্দোবস্ত করেছি, যা আমাকে কয়েক মাসের সেবাযত্নের বিনিময়ে $9 কোটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ দিয়েছে। আমি কোনো উত্তর দিইনি। সেই ঘরে বলার মতো কাজের কোনো কথা ছিল না যা নথিপত্রে আগে থেকেই উল্লেখ নেই। 1 সপ্তাহের মধ্যেই তৃষ্টানের কৌশল পরিষ্কার হয়ে গেল। ট্রাস্ট হস্তান্তরের সরাসরি বিরোধিতা না করে সে উইলটির দিকে মনোযোগ দেয়। যদি অসৎ প্রভাবে প্রভাবিত হওয়ার অভিযোগে সংশোধনীটিকে চ্যালেঞ্জ করা যেত, তবে আদালত হয়তো কার্যক্রম চলাকালীন একজন নিরপেক্ষ প্রশাসক নিয়োগ করত, যা বোর্ডকে বিক্রয়ের অনুমোদনে বাধ্য করার একটি সুযোগ তৈরি করে দিত। সে র্যাচেলকে দিয়ে 72 ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করায়। আদালত ট্রাস্টের লেনদেনের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করে এবং আমার প্রশাসনিক ক্ষমতা সাময়িকভাবে বাতিল করে। কয়েকদিনের মধ্যেই ট্রিস্টান বেনেট কমিউনিটি কেয়ার বোর্ডের কাছে বিক্রয়ের একটি প্রাথমিক চুক্তি নিয়ে হাজির হয় এবং অপারেশনাল অনিশ্চয়তার প্রেক্ষাপটে এটিকে আর্থিক উদ্ধারকাজ হিসেবে তুলে ধরে। 2টি ক্লিনিক ইতিমধ্যেই রেলের অর্থ প্রত্যাহারের কারণে তৈরি হওয়া সরঞ্জামের ঘাটতি নিয়ে হিমশিম খাচ্ছিল এবং অ্যাকাউন্টগুলো ফ্রিজ থাকায় সাধারণ উপায়ে সেই ঘাটতি পূরণ করা অসম্ভব হয়ে পড়েছিল। হসপিস সেন্টারটিতে মাত্র 9 দিনের প্যালিয়েটিভ বা উপশমকারী ওষুধের মজুদ ছিল। সেদিন সন্ধ্যায় আমি আমার ওয়ার্কশপ ম্যানেজারকে ফোন করে জানালাম যে আমি ব্যবসাটি বিক্রি করে দিচ্ছি। ক্রেতা গত 2 বছর ধরেই আগ্রহ প্রকাশ করছিলেন। পরদিন সকালে আমি কাগজপত্রে স্বাক্ষর করলাম এবং সপ্তাহের শেষেই অর্থ হস্তান্তর সম্পন্ন হল। আমি কি করেছি তা কাউকে জানাইনি। নতুন মালিক যখন চাবি নিতে এলেন, তখন ক্লিনিকের কর্মীরা বিষয়টি জানতে পারল। আমি যা কল্পনাও করিনি তা হল ওয়াল্টারের কর্মীদের ওপরের প্রভাব। যখন খবর ছড়িয়ে পড়ল যে আমি তাদের বেতন দেওয়ার জন্য নিজের ব্যবসা বিক্রি করে দিয়েছি, তখন পরিস্থিতি সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেল। আমি ক্লিনিকের কর্মীদের কাছ থেকে গোপনে বার্তা পেতে শুরু করলাম, যেখানে তারা ওয়াল্টারের শেষ সপ্তাহগুলোতে তিনি কেমন ছিলেন এবং তারা কি পর্যবেক্ষণ করেছিলেন তা নিয়ে জবানবন্দি দেওয়ার প্রস্তাব দিল। আমার আইনজীবী এমন নথিপত্র খুঁজে বের করেছিলেন যা ট্রাস্ট হস্তান্তর ও উইল সংশোধনীর সময় ওয়াল্টারের মানসিক অবস্থা নিশ্চিত করত। কিন্তু যে চিকিৎসক প্রধান সাক্ষী হিসেবে ছিলেন তিনি তার সমর্থনমূলক জবানবন্দি প্রত্যাহার করে নিলেন এবং তার এই প্রত্যাহারের সময়টি ঠিক সেই তারিখের সাথে মিলে গেল যেদিন ট্রিস্টানের তহবিল সেই হাসপাতালের ঋণের সংখ্যাগরিষ্ঠ অংশের মালিকানা অর্জন করেছিল, যেখানে ওই চিকিৎসক কর্মরত ছিলেন। ট্রিস্টানের প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে $50 লাখ, যদি আমি প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিই এবং স্বীকার করি যে স্বাক্ষর করার সময় ওয়াল্টার পুরোপুরি সুস্থ ছিলেন না। এর বিকল্প ছিল দীর্ঘমেয়াদী মামলা, যা আমার আইনি লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্যের চেয়েও বেশি সময় ধরে চলত। র্যাচেল আইনজীবীদের ছাড়াই আমার সাথে আলাদাভাবে দেখা করতে এল। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল, যা সাধারণত সে নিজেকে সামলে এড়িয়ে চলত। সে বলল যে সে আইনি লড়াই বন্ধ করতে রাজি, যদি আমি ফিরে এসে পরিকল্পিত বিক্রয়ে স্বাক্ষর করি এবং ভবিষ্যতের জন্য নামমাত্র একটি বিবাহিত জীবন মেনে নিই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কারণ আমি সত্যিই জানতে চেয়েছিলাম যে সে কি কোনোদিন আমাকে ভালোবেসেছিল, নাকি সে আমার সেই সংস্করণটিকে ভালোবাসত যা তার জীবনকে সহজ করেছিল এবং সে নিজে যা হতে চেয়েছিল তা হওয়ার জন্য পর্দার আড়ালে চুপচাপ থেকেছিল। সে এর কোনো উত্তর দেয়নি। তিনি অন্য একটি প্রশ্নের উত্তর দিলেন, আমাকে বললেন যে আমার আদর্শবাদ এমন অনেক মানুষের ক্ষতি করবে যাদের তা সহ্য করার সামর্থ্য নেই। আমি তাকে না বলে দিলাম। আমি তাকে বললাম যে শুনানিতে তার সাথে দেখা হবে। সেই রাতে আমার আইনজীবী নিশ্চিত করলেন যে ওয়াল্টারের রেকর্ড করা সিলগালা ভিডিওটি এখন জমা দেওয়ার জন্য যোগ্য। তিনি যে শর্তগুলো দিয়েছিলেন, শুধুমাত্র আইনি বিরোধের ক্ষেত্রে, শুধুমাত্র বিচারকের সামনে এবং শুধুমাত্র নিরপেক্ষ আইনজীবীর মাধ্যমে সেটি খোলা হবে, সেগুলো পূরণ হয়েছে। রেকর্ডিংটি তৈরির দিন থেকেই নিরাপদে রাখা হয়েছিল। কেউ এটি খোলেনি, এমনকি আমিও না। শুনানির কক্ষটি টেলিভিশনের আদালতের মতো নাটকীয় ছিল না। এটি আটলান্টা শহরের কেন্দ্রস্থলের একটি আইনি কেন্দ্রের 4র্থ তলার মাঝারি আকারের কনফারেন্স রুম ছিল। ফ্লুরোসেন্ট বাতি, একটি লম্বা টেবিল, পানির জগ যা কেউ স্পর্শ করেনি। রেলের আইনি দল একপাশে বসেছিল। আমার আইনজীবী এবং আমি তাদের বিপরীতে বসেছিলাম। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নিযুক্ত বিচারক প্রমাণ সংগ্রহের অংশটি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। রাসেলের প্রধান আইনজীবী মূল যুক্তিটি পুনর্ব্যক্ত করলেন যে ওয়াল্টার বেনেট তার মৃত্যুর আগের সপ্তাহগুলোতে তার দেখাশোনাকারী একজন পরিচর্যাকারীর অন্যায্য প্রভাবের শিকার হয়েছিলেন, যিনি তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিলেন এবং তার মানসিক নির্ভরতাকে কাজে লাগিয়ে একটি আইনি ব্যবস্থা করিয়ে নিয়েছিলেন,
যা উত্তরাধিকারের স্বাভাবিক নিয়ম বহির্ভূত $90 মিলিয়ন প্রতিষ্ঠানের কার্যকর নিয়ন্ত্রণ হস্তান্তর করে। তিনি খুব সংযত এবং সুনির্দিষ্ট ছিলেন। তিনি আমাকে খারাপ মানুষ বলেননি। তিনি বললেন যে আমি একজন দুর্বল মানুষের উপর কাঠামোগত ক্ষমতার অবস্থানে ছিলাম এবং এই ধরনের পরিস্থিতিতে করা চুক্তিগুলো যাচাই করার জন্যই আইন বিদ্যমান। আমার আইনজীবী সংক্ষেপে উত্তর দিলেন। তিনি বললেন যে সাক্ষ্য প্রমাণ নিজেই নিজের কথা বলবে এবং তিনি সিলগালা করা ভিডিও সাক্ষ্যটিকে প্রধান প্রমাণ হিসেবে উপস্থাপন করার অনুমতি চাইলেন। টেবিলের শেষ প্রান্তে থাকা একটি স্ক্রিনে ভিডিওটি চালানো হলো। ওয়াল্টারকে সেই বিকেলের মতোই মনে হলো যেমনটি আমার মনে ছিল, সোজা হয়ে বসে আছেন, সেই পোশাক পরা যা তিনি তখন পরতেন যখন চাইতেন লোকে তাকে গুরুত্ব দিক, এবং হাতগুলো ঠিক সেভাবেই ভাঁজ করা যেভাবে তিনি সবসময় করতেন যখন তিনি এমন কিছু বলতে প্রস্তুত হতেন যা তিনি আগে থেকে ভেবে রেখেছেন। চিকিৎসক তার বাম দিকে বসেছিলেন। আইনজীবী এবং দুইজন নিরপেক্ষ সাক্ষীকে ফ্রেমের কোণায় দেখা যাচ্ছিল। তারিখ এবং টাইমস্ট্যাম্প নিশ্চিত করল যে এটি তার মৃত্যুর 6 সপ্তাহ আগে তৈরি করা হয়েছিল। প্রথম 20 মিনিট ছিল মানসিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা। চিকিৎসক ওয়াল্টারকে সাধারণ অভিযোজন সংক্রান্ত প্রশ্ন করলেন, তারপর তার সম্পত্তি সম্পর্কে তার বোঝাপড়া, যে আইনি পদক্ষেপের অনুমতি তিনি দিচ্ছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য এর সম্ভাব্য পরিণতির বিষয়ে আরও জটিল প্রশ্ন করলেন। ওয়াল্টার প্রতিটি প্রশ্নের উত্তর কোনো দ্বিধা ছাড়াই এবং নির্ভুলভাবে দিলেন। তিনি তার নিজের ভাষায় ট্রাস্টের কাঠামো ব্যাখ্যা করেছেন, যে নির্দিষ্ট ঝুঁকিগুলো তিনি কমাচ্ছিলেন তা চিহ্নিত করেছেন এবং একটি সাধারণ উত্তরাধিকারের বিপরীতে একটি স্থায়ী কমিউনিটি ট্রাস্টের আইনি প্রভাব এমনভাবে বর্ণনা করেছেন যা প্রমাণ করে যে তিনি এর পার্থক্য পুরোপুরি বুঝতে পেরেছিলেন। তারপর তিনি ক্যামেরার দিকে তাকালেন এবং সরাসরি কথা বললেন। তিনি বলেছিলেন যে তিনি অযাচিত প্রভাবের বিষয়টি ওঠার আগেই তা সমাধান করতে চেয়েছিলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে এমনটা উঠতে পারে। তিনি বলেছিলেন যে ডোরিয়ান বেল তাকে কখনো কিছু চায়নি, টাকার জন্য নয়, সম্পত্তির জন্য নয়, স্বীকৃতির জন্য নয়, এবং এখন যে প্রশাসনিক দায়িত্ব তিনি অর্পণ করছেন তার জন্যও নয়। তিনি বলেছিলেন যে তিনি নিজেই বিষয়টি উত্থাপন করেছিলেন, নিজেই তার যুক্তি ব্যাখ্যা করেছিলেন এবং বিশেষভাবে স্বাধীন আইনি পরামর্শদাতা নিযুক্ত করেছিলেন যাতে কেউ পরে এটি দাবি করতে না পারে যে ব্যবস্থাটি যাচাই বাছাই ছাড়াই তৈরি করা হয়েছিল। তিনি বলেছিলেন যে তিনি ডোরিয়ানকে ট্রাস্ট প্রশাসনের দায়িত্ব দিচ্ছেন, কারণ ডোরিয়ান তাকে যত্ন করেছেন বলে নয়, বরং ডোরিয়ান ক্লিনিকগুলোর উদ্দেশ্য বুঝতেন, এবং 16 বছর ধরে পর্যবেক্ষণের পর তার বিচারে ডোরিয়ান তার ঘনিষ্ঠ বৃত্তের একমাত্র ব্যক্তি যিনি আর্থিক চাপের মুখে সেই মিশনকে আপোস করবেন না। এরপর তিনি শান্তভাবে এবং পর্যায়ক্রমে রেলের মৃত্যুর আগের মাসগুলোতে তার কর্মকাণ্ডের বিষয় সংগৃহীত প্রমাণ উপস্থাপন করেন। তিনি ক্লিনিক রক্ষণাবেক্ষণ রিজার্ভ থেকে $8,50,000 উত্তোলনের কথা, এটি যে তারিখে করা হয়েছিল এবং যে তহবিল অ্যাকাউন্টে এটি স্থানান্তর করা হয়েছিল তা বর্ণনা করেছেন। তিনি ট্রিস্টান কোলের রিয়েল এস্টেট তহবিলে অভ্যন্তরীণ রোগীর সময়সূচির ডেটা স্থানান্তরের কথা বর্ণনা করেছেন, যা তিনি একজন কর্মীর মাধ্যমে আবিষ্কার করেছিলেন যিনি তাকে এই অনুরোধটি সম্পর্কে অবহিত করেছিলেন। তিনি রোশেলকে পাঠানো অডিও বার্তাটি চালিয়ে শোনালেন এবং রিড রিসিপ্ট উপস্থাপন করলেন যা নিশ্চিত করে যে একটি ডিনার ইভেন্টের সন্ধ্যায় তিনি এটি পাওয়ার কথা স্বীকার করার 4 ঘণ্টারও বেশি আগে পুরোটা শুনেছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার মেয়েকে আমার মেয়ে হিসেবে ফিরে আসার সুযোগ দিয়েছিলাম। তাকে এটি না করার পরামর্শ দেওয়া হয়েছিল। আমি তার প্রতিটি পছন্দের জন্য তাকে দায়ী করি না, কারণ আমি তার ওপর থাকা চাপগুলো বুঝি। কিন্তু সে যখন সেই বার্তাটি শুনে সিদ্ধান্ত নিয়েছিল যে বাবার চেয়ে রাতের খাবার বেশি গুরুত্বপূর্ণ, সেই পছন্দের জন্য আমি তাকে দায়ী করি। এটি ট্রিস্টানের সিদ্ধান্ত ছিল না, এটি ছিল তারই সিদ্ধান্ত। ঘরটি খুব নিস্তব্ধ ছিল। রেলের আইনজীবী ভিডিওটিকে ওয়াল্টারের আইনি যোগ্যতার পরিবর্তে তার মানসিক অবস্থার প্রমাণ হিসেবে নতুন করে উপস্থাপন করার সংক্ষিপ্ত চেষ্টা করেছিলেন। আমার আইনজীবী উল্লেখ করেছেন যে ওয়াল্টার যে সমস্ত নথিপত্র প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন, উত্তোলনের রেকর্ড, ডেটা স্থানান্তরের লগ, অডিও ফাইল এবং এর রিড রিসিপ্ট, সেগুলো স্বাধীনভাবে যাচাইযোগ্য এবং পৃথক নথি হিসেবে জমা দেওয়া হয়েছিল। ওয়াল্টারের মানসিক সক্ষমতার বিষয়ে চিকিৎসকের স্বাক্ষরসহ মূল বিবৃতিটি রেকর্ডে ছিল। চিকিৎসক যে পরবর্তীতে সেই বক্তব্য প্রত্যাহার করেছিলেন তা নথিবদ্ধ ছিল। সেই সাথে সময়রেখাটি দেখায় যে ট্রিস্টানের তহবিল হাসপাতালের ঋণের সংখ্যাগরিষ্ঠ অংশ অধিগ্রহণের 17 দিন পর সেই প্রত্যাহার ঘটেছিল, যেখানে ওই চিকিৎসক তার ক্লিনিক্যাল দায়িত্ব পালন করতেন। এই দুটি ঘটনার মধ্যে সম্পর্কটি আনুষঙ্গিক ছিল না। এটি নথিবদ্ধ, তারিখযুক্ত এবং এখন আদালতের সামনে। বিচারক সংক্ষিপ্ত বিরতির অনুরোধ করেন। তিনি ফিরে এসে নিশ্চিত করেন যে ওয়াল্টারের আইনি পদক্ষেপ টিকে থাকার জন্য যোগ্যতার রেকর্ডটি আপাতদৃষ্টিতে যথেষ্ট ছিল। ভিডিওটির প্রমাণমূলক গুরুত্ব এবং সহায়ক নথিপত্র অন্যায় প্রভাবের কোনো প্রমাণ সমর্থন করে না, এবং চিকিৎসকের বক্তব্য প্রত্যাহারের বিষয়টি রাজ্য মেডিকেল বোর্ড এবং একজন স্বাধীন তদন্তকারীর কাছে সাক্ষী প্রভাবিত করার সম্ভাব্য পর্যালোচনার জন্য পাঠানো হবে। উইলের বিরুদ্ধে করা চ্যালেঞ্জটি খারিজ হয়ে যায়।
বেনেট লিগ্যাসি ট্রাস্টের ওপর আমার প্রশাসনিক কর্তৃত্ব নিশ্চিত এবং পুনর্বহাল করা হয়েছে। অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগেই ট্রিস্টান ভবন ত্যাগ করেন। বের হওয়ার পথে তিনি রোশেলের সাথে কথা বলেননি। পরে তিনি আমাকে হলওয়েতে খুঁজে পান এবং কিছুক্ষণ কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকেন। পুরো কার্যক্রমে তিনি যে ধৈর্য বজায় রেখেছিলেন তা ভেঙে পড়েনি, বরং তা শেষ হয়ে গিয়েছিল, কেবল ভেতরে থাকা সত্যটুকু অবশিষ্ট ছিল। তিনি বললেন যে তিনি দুঃখিত। তিনি শান্তভাবে এটি বলেছিলেন, কোনো কৌশলগত উদ্দেশ্য ছাড়া, এবং আমি বিশ্বাস করেছিলাম যে তিনি যেভাবে এটি বোঝাতে সক্ষম সেভাবেই তা বুঝিয়েছেন। আমি তাকে বললাম যে আমি তা মেনে নিয়েছি। আমি তাকে বললাম যে এটি সামনে যা হওয়ার প্রয়োজন তা বদলাবে না। তিনি জানতে চাইলেন, তিনি যদি বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসেন তবে আমরা কি এখনও সবকিছু ঠিক করতে পারব। আমি তাকে বললাম যে আমি দীর্ঘদিন ধরে বিশ্বাস করে এসেছি যে যদি আমি স্থির থাকি, উপস্থিত থাকি, কাজ করি এবং সবকিছু ধরে রাখি, তবে সেটাই যথেষ্ট হবে। এবং আমি ভুল ছিলাম, কারণ আমার প্রচেষ্টা বাস্তব ছিল না বলে নয়, বরং অন্য ব্যক্তি যখন সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন আপনি একা সবকিছু ধরে রাখতে পারেন না। পরবর্তী মাসগুলো আবেগীয় চেয়ে প্রশাসনিক বেশি ছিল। রোশেলের তুলে নেওয়া $8,50,000 বিবাহবিচ্ছেদের বন্দোবস্তের অংশ হিসেবে ক্লিনিক রক্ষণাবেক্ষণ তহবিলে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ট্রিস্টান যে প্রাথমিক বিক্রয় চুক্তির জন্য বোর্ডকে চাপ দিচ্ছিলেন তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছিল। চিকিৎসকের বক্তব্য প্রত্যাহারের তদন্তটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল এবং এর ফলাফলস্বরূপ পেশাগত নিন্দা এমনভাবে নথিবদ্ধ হয়েছে যা আর বদলানো যাবে না। আমি ওয়ার্কশপটি ফিরে পাইনি। বিক্রয় সম্পন্ন হয়েছিল এবং নতুন মালিক তা দক্ষতার সাথে পরিচালনা করছিলেন। আমি একবার তা তৈরি করেছিলাম। আমি বুঝেছিলাম সময় হলে আমি অন্য কিছু তৈরি করতে পারব। কিছু আত্মত্যাগের কোনো প্রতিদান পাওয়া যায় না। আপনি সেগুলো করেন কারণ বিকল্পটি আরও খারাপ এবং আপনাকে বাকিটুকু নিয়েই বেঁচে থাকতে হয়। ক্লিনিকের কর্মীরা একটি পরীক্ষা কক্ষের নাম আমার নামে রাখার প্রস্তাব দিয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করে বললাম যেন সেটির নাম ওয়াল্টার এবং মার্গারেটের নামে রাখা হয়, তাদের দুজনের নামেই, তার বাপের নাম ও স্বামীর নাম পাশাপাশি রেখে, ঠিক যেভাবে তারা সবসময় একে অপরের পাশে থেকে নিজেদের চেয়েও বড় কোনো কিছুর সেবায় কাজ করে গেছেন। তত্ত্বাবধায়ক বোর্ড কোনো বিতর্ক ছাড়াই তা অনুমোদন করল। অক্টোবরের শেষের এক মঙ্গলবার বিকেলে আমি ওয়াল্টারের চিঠিটা খুঁজে পাই। তার বিছানার পাশে রাখা একটি পুরনো বইয়ের মলাটের ভেতর গোজা ছিল সেটি। খামটির ওপর তার হাতের লেখায় আমার নাম লেখা ছিল। সে লিখেছিল যে আমি তার যত্ন নিয়ে তার ছেলে হয়ে উঠিনি। সে লিখেছিল আমি তার ছেলে হয়ে উঠেছি সেই প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে, যা আমি এমন একজনের কাছে করেছিলাম যে নিজে তার প্রতিশ্রুতি রাখা বন্ধ করে দিয়েছিল। সে লিখেছিল আমি যেন এই পার্থক্যটা বুঝি, কারণ প্রথমটি সঠিক পরিস্থিতিতে যে কেউ করতে পারত, আর দ্বিতীয়টি ছিল চরিত্রের বিষয়। চিঠিটা পড়ার পর আমি দীর্ঘক্ষণ সেই ঘরে বসেছিলাম। আমি আবেগপ্রবণ হয়ে পড়িনি, বরং চিঠিটা এমন কিছু বলেছিল যা আমার শোনার খুব প্রয়োজন ছিল, কিন্তু তা পড়ার আগে আমি নিজেও জানতাম না। শুনানির 1 বছর পর সাউথওয়েস্ট আটলান্টা ক্লিনিকে বোর্ড মিটিং শেষে আমি যখন দরজা বন্ধ করছিলাম, তখন রাস্তার ওপারে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে ছিল রোশেল। সে ভবনের দিকে তাকিয়েছিল, প্রবেশপথের ওপর লাগানো নতুন সাইনবোর্ডটির দিকে, যেখানে লেখা ছিল বেনেট হলোওয়ে কমিউনিটি কেয়ার সেন্টার। এই নামটি ওয়াল্টার আমাকে একবার এক শান্ত সন্ধ্যায় বলেছিল, যখন সে মার্গারেটের কথা বলছিল। সে রাস্তা পার হয়ে আসেনি। সে কিছুক্ষণ দাঁড়িয়ে জানালার আলোর দিকে তাকিয়ে রইল, আর কাচের ভেতর দিয়ে কর্মীদের তাদের ডিউটি শেষ করতে দেখল। কিছু রোগী যারা দেরিতে এসেছে, আর রাতের শিফটের ইনটেক কোঅর্ডিনেটর সন্ধ্যার কাজ গুছিয়ে নিচ্ছে। আমি তার চেহারাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম, আর বুঝতে পারছিলাম সে কোনো অভিনয় করছে না। সেখানে কোনো দর্শক ছিল না। সে কেবল দাঁড়িয়ে দেখছিল তার বাবা কি তৈরি করেছিলেন এবং সে তার পরিবর্তে কি বেছে নিয়েছিল। আমি তার কাছে গেলাম না। আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, তাকে উপহার হিসেবে নয়, বরং নিজের মুক্তির জন্য, কারণ সেই বোঝা বয়ে বেড়ানোর মূল্য অনেক বেশি ছিল। কিন্তু ক্ষমা করা মানেই সম্পর্ক পুনরুদ্ধার নয়, আর আমাদের মধ্যে এমন কিছু অবশিষ্ট ছিল না যার জন্য আমার রাস্তা পার হওয়ার প্রয়োজন পড়ে। আমি তালা দিলাম, প্রবেশপথটি নিরাপদ কি না তা নিশ্চিত করলাম এবং গাড়ির দিকে হাঁটা দিলাম। বিয়ে কোনো প্রতিজ্ঞা করার দিন প্রমাণ হয় না। বিয়ে প্রমাণ হয় সেই দিনগুলোতে যখন প্রতিজ্ঞা রক্ষা করে পাওয়ার মতো আর কিছুই অবশিষ্ট থাকে না। আর সেই মুহূর্তগুলোতে আপনি নিজেকে যে মানুষ হিসেবে আবিষ্কার করেন, সেটিই আপনার আসল পরিচয়, যা শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ। এই গল্পটি যদি আপনার মনে দাগ কেটে থাকে, আপনি যদি কখনো এমন কারো পাশে দাঁড়িয়ে থাকেন যে আপনার প্রয়োজনে পাশে ছিল না এবং তারপরও নিজের সততা বজায় রাখার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে এটি এমন কারোর সাথে শেয়ার করুন যার আজ এটি শোনার প্রয়োজন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের গল্পটি আসার সময় আপনি আমাদের সাথেই থাকেন।